শারীরিক নির্যাতন করে খুন করেছে। কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এসপি দাস, অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এসপি দাস। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান। ডক্টর মধুমিতা দেবনাথের মৃত্যু খুন, পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, আপনারা নামুন, প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। রাজ্যের অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন হিসেবে, তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ডওভার করে দেওয়া। বাংলাদেশ মডেল। দর্শক, শুভেন্দু অধিকারী যে ডাকটা দিলেন আজকে, বাংলাদেশ মডেল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা জানেন যে আজকে একটা ব্যাপার নিয়ে অনেক চর্চা হচ্ছে, মিডিয়াতে অনেক খবর হচ্ছে। সেটা হচ্ছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ যেটা রয়েছে, সেখানের পিজিটি সেকেন্ড ইয়ার ডক্টর মৌমিতা দেবনাথ, এই হচ্ছে তার ছবি। তার দেহ উদ্ধার হয়েছে মেডিকেল কলেজের যে সেমিনার হল, সেই হল থেকে তার দেহ উদ্ধার হয়েছে। গত রাতে নাইট ডিউটিতে ছিলেন, সেমিনার হলে রাতে গিয়েছিলেন। কেউ কেউ বলছেন যে পড়াশোনা করতে গিয়েছিলেন, আবার কেউ কেউ বলছিলেন যে ওখানে মানে একটু আর কি রাতের ব্যাপার, তো একটু যে ঘুম ঘুম ভাব তো থাকে, তো শোয়ার মতো মানে একটুখানি রেস্ট নেওয়ার মতো কিছু ছিল না, সেই জন্য ওখানে গিয়েছিলেন সেমিনার হলে। তো যাই হোক, যে কারণেই যান না কেন, তার দেহ উদ্ধার হয়েছে আজকে। এবং যে দেহ উদ্ধার হয়েছে সেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। যে যখন তাকে দেখা গেল প্রথমে দেহ পড়ে আছে বলে বা রয়েছে বলে, তখন তার শরীরের পোশাক, একজন মানুষ নর্মালি যদি কোনো কারণে মারাও গিয়ে থাকেন বা কেউ যদি আত্মহত্যাও করে থাকেন, তো সেক্ষেত্রে তার পোশাক আশাক শরীরের সঙ্গে যেভাবে থাকার কথা সেইভাবে ছিল না, এলোমেলো ব্যাপার স্যাপার ছিল। তো এখান থেকেই সন্দেহ করা হচ্ছে যে ওনার উপরে শারীরিক নির্যাতন করে তারপর খুন করা হয়েছে। মানে উনি যখন ওখানে গিয়েছিলেন, এটা হতে পারে যে আগে থেকে ওই হলে হয়তো কেউ বা কারা ছিল। ওখানে তো কোনো সিসিটিভিও ছিল না, ফলে জানা যাচ্ছে না কে বা কারা ওখানে ছিল। তো তাদের শিকার হয়তো হয়ে থাকতে পারেন এই ডক্টর মৌমিতা দেবনাথ। এটা নিয়ে অনেক আজকে সকাল থেকে অনেক ওখানে ঘটনা মানে মুভমেন্ট হয়েছে। যারা ডাক্তার তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন, যিনি প্রিন্সিপাল রয়েছেন তার বিরুদ্ধেও প্রশ্ন তোলা হয়েছে। খুবই স্বাভাবিক যে যারা ডাক্তার ডিউটি করতে এসছেন, যদি তাদের কোনো নিরাপত্তা না থাকে হাসপাতালে, মেডিকেল কলেজে, তাহলে কি করে কাজ করবেন? সেমিনার হলে গিয়েছিলেন, তারপরে এই রকম ব্যাপার। তার আগে রাত 11টা পর্যন্ত বাড়ির সঙ্গে কথা হয়েছে, মায়ের সঙ্গে কথা হয়েছে। বলেছিলেন মাকে যে আমি খাবার অর্ডার দিয়েছি, খাবো, আরো ডাক্তাররা আছেন, একসঙ্গে খাবো, তোমরা সব খেয়ে নাও। মানে রাত 11টা নাগাদ কথা হয়েছে মায়ের সঙ্গে। তো তারপরে কি এমন হয়ে গেল
যে এরকম ঘটনা কি এমন হয়ে গেল? সুসাইড এটা তো হওয়ার কথা না। মানে ওনার যা মন মানসিকতা এবং বাড়ির লোকের সঙ্গে যেভাবে কথা হয়েছে আর যেভাবে দেহ উদ্ধার হয়েছে, এটা তো সুসাইড হতে পারে না, যেটা বলার চেষ্টা হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে যে ওই 3টে থেকে 6টা, মানে ভোর 3টে থেকে 6টা এই সময়ের মধ্যে ঘটনাটা হতে পারে। আবার এটাও শোনা যাচ্ছে যে গলার হাড়ের একটা অংশ ভাঙা, এইসব সামনে আসছে। এখন বিষয়টা কি সেটা তদন্তের বিষয়। আর তদন্ত যদি এই রাজ্যের পুলিশ করে, তাহলে সেই তদন্ত মানে কি হবে সে তো আমরা অন্যান্য ক্ষেত্রে তো দেখেছি। যখনই এই ঘটনা সামনে এলো তখন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কাজটা করে থাকেন, পরিবারকে ম্যানেজ করা। পরিবারে কথা বলেছিলেন, মানে ওনার বাবার সঙ্গে কথা বলেছেন, দেখে নেবো সব ব্যবস্থা, মানে এইসব দেখছি। বাবা বলেছেন যে কি আর দেখবেন, কি আর স্বস্তি, ওনাকে তার মানে আমার মেয়েকে তার ফিরে পাবো না। তো ওই আর কি আছি, পরিবারের পাশে আছি, সমবেদনা জানাচ্ছি, এইসব করে যেভাবে পরিবারকে ম্যানেজ করার একটা চেষ্টা হয়, সেই চেষ্টা মুখ্যমন্ত্রী নাকি করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর চেষ্টা করলেও ডাক্তারদের মধ্যে কিন্তু একটা বিরাট ক্ষোভ রয়েছে এবং আরো সব অন্যান্য বিষয়ে ক্ষোভ রয়েছে। মানে যেভাবে একটা হাসপাতাল চলার কথা, হাসপাতালের নিরাপত্তা, সিস্টেম, পরিকাঠামো কিছুই তো সে অর্থে নেই। ফলে যারা এই চাকরি করেন তারা যে কিভাবে চাকরি করেন, আর রোগীর পরিবারের মাঝে মধ্যে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন, কিন্তু তারাও যে কিভাবে চাকরিটা করছেন, যে ধরনের মানে রোগীর যা প্রেসার, সেই অনুযায়ী যে ধরনের পরিকাঠামো থাকার কথা সেসব তো থাকে না। অনেক চাপে কাজ করতে হয়, তারপরে একটু বসা ওঠার জায়গা থাকে না। তো এইসব অভিযোগ বা ডাক্তারদের মধ্যে ক্ষোভ ছিল, সেই জন্য তারা আজকে কর্মবিরতি ডাক দিয়েছিলেন এবং তারা বলছিলেন যে তদন্ত যেটা সেটা কিন্তু ঠিকভাবে করতে হবে। এই রাজ্যের পুলিশ তদন্ত করবে, এরাই এদের মতো করে পোস্টমর্টম করবে, এ আসল রহস্যের উদ্ঘাটন হবে না, সব ধামাচাপা দেওয়া কেস হয়ে যাবে। তো সঠিকভাবে তদন্তের দাবিতে মুভমেন্ট হচ্ছিল সকাল থেকে। তো এইসব হয়েছে, পুলিশ সব দেখছে। এখন জানি না শেষ পর্যন্ত কি হবে। শুভেন্দু অধিকারী বলছেন মানে যদি সিবিআই কে না দেওয়া হয় দায়িত্ব, তাহলে কোর্টে যাওয়া উচিত, সেটাও বলছেন। তো এই হচ্ছে বিষয়। একটা মানে কি বলবো, সেকেন্ড ইয়ারের পিজিটি মানে বাচ্চাই তো বলবো, সবে তারা ডাক্তারি এটাকে শুরু করেছেন কাজকর্মটা। বাড়ির একমাত্র মেয়ে, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে ডাক্তার করে তোলা, সমাজ সেবা করা, মানে মানুষকে পরিষেবা দেওয়া নাকি মূল লক্ষ্য, মায়ের কথা যেটা শুনছিলাম। তো সেই মেয়েটি এই অকালে ঝরে গেলেন। এখন এটাকে নিয়ে অনেক সব ব্যাপার স্যাপার চলছে। যখনই শাসককে কিছু বলা হচ্ছে, শাসক পুরনো ইতিহাস টানছে, ইতিহাস টেনে অমুক রাজ্য তমক রাজ্য, মেয়েদের উপরে কি অত্যাচার, সেই সব নিয়ে ওই যেটা করে আর কি শাসক, সেসব আউড়ে যাচ্ছে, কাউন্টার করে যাচ্ছে, সাফাই দিয়ে যাচ্ছে, আর বলছে তদন্ত হবে, আমরা কাউকে ছাড়ি না, জিরো টলারেন্স, যেটা বলে থাকে আর কি। সেসব বললেও কত তদন্ত হবে সে আমরা জানি। কিন্তু যে প্রশ্নটা তৈরি হয়ে গেল, যে যারা ডাক্তার হচ্ছেন অনেক স্বপ্ন নিয়ে এবং সমাজকে যারা চিকিৎসা পরিষেবা দিয়ে উপকৃত করে থাকেন, আজকে তাদের যদি এইভাবে চলে যেতে হয়, যে অভিযোগটা সামনে এসছে, মারাত্মক অভিযোগ দর্শক, যদি সেটা হয় তাহলে বুঝুন নারীদের নিরাপত্তা কোথায়। একজন ডাক্তার রয়েছেন মেডিকেল কলেজে, হাসপাতালে ডিউটিরত, আর তাকে ওই রকম নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে, তাহলে কোথায় রয়েছি, কোন রাজ্যে আমরা রয়েছি। তো এটাই আর কি ব্যাপার। এটা নিয়েই অনেকেই অনেক রিয়াকশন দিয়েছেন, অনেকে অনেক মুভমেন্টও করছেন, পলিটিক্যালি অনেক চর্চা হচ্ছে, কথা হচ্ছে। আর তারই মধ্যে আজকে শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করলেন যে ছাত্র সমাজকে নামতে হবে, আমরা পাশে আছি। আমি এটা শুনে কেন বললাম শুরুতে যে এটা কি বাংলাদেশ মডেল? অবশ্যই দর্শক, বাংলাদেশে কোটা বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা কিন্তু সত্যিই ছাত্রদের আন্দোলন ছিল এবং সেই আন্দোলন শেষ পর্যন্ত হয়েছে। কিন্তু ওখানে যেটা হয়েছে, ওর মধ্যে সহিংস ব্যাপারটা ঢুকে গেছে, অস্ত্র, আগ্নেয়াস্ত্র এইসব নিয়ে একটা হিংসাত্মক ব্যাপারটা ঢুকেছিল এইভাবে, কারণ ওখানে কিছু পলিটিক্যাল পার্টি, কিছু গোষ্ঠী, কিছু নিষিদ্ধ সংগঠন, কিছু র্যাডিক্যাল, এরা ঢুকে গিয়ে ছাত্র মুভমেন্টটাকে কলুষিত করে দিয়ে তারাও তাদের পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা করেছে।
করে এইরকম একটা রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা কোটা মুভমেন্ট শুরু করেছিলেন তাদের কিন্তু সরকার বদলানোর কোনো ডাক ছিল না, তাদের সরকার বদলানোর কিন্তু কোনো ডাক ছিল না। তারা এমনি নিরস্ত্র নর্মাল তারা মুভমেন্ট করছিলেন। এবং হাসিনার একটা সমস্যা ওখানে হয়েছে, যদি ওটা তিনি মিটিয়ে ফেলতে পারতেন দ্রুত, তাহলে হয়তো বিষয়টা এতটা বিষাক্ত হতো না। যখনই তারা মুভমেন্টটা করতে শুরু করলেন, ছাত্ররা বেশ শক্তিশালী হতে শুরু হলো, মানে সংগঠনটা শুরু হলো, তখন পলিটিক্যাল ব্যাকআপ বা সংগঠনগুলো ব্যাকআপ দেওয়া শুরু করলো যে এই তালে উস্কে টুস্কে যদি একটু বড় করে একটু হাসিনাকে সবক দেওয়া যায়। তাদেরও অনেক রাগ অনেক ক্ষেত্রে। তো এটা হতে 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 যখন এটা বাড়তে শুরু করলো, তখন পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেল, হাসিনা কঠোর, মানে হাসিনাকে অনেক বেশি কঠোর হতে হলো খুব দ্রুত, না হলে আরো হয়তো অন্য ভয় কাজ করছিল। গুলি চালালেন, গুলি চালিয়ে বেশ কয়েকজন ছাত্র মারা গেলেন। যেই মারা গেলেন ছাত্র, ব্যাস পুরো মুভমেন্ট অন্য রূপ নিয়ে নিল। তখন 9 দফা দাবি বাদ দিয়ে 1 দফা দাবিতে সবাই চলে এলো, পলিটিক্যাল পার্টি সমেত। হাসিনার পদত্যাগ, হাসিনার পদত্যাগ। ছিল কোটা মুভমেন্ট, ছিল ওই ধরনের কিছু কিছু আলাদা আলাদা ওই মুভমেন্ট, 9 দফাটা কত মুভমেন্ট ছিল, সব ওই দফা হয়ে 1 দফাতে চলে এলো, সরকারের পরিবর্তন চাই। যেটা চাইছিল পলিটিক্যাল পার্টি এবং ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, এবং তার জন্য তারা নানানভাবে হিংসাত্মক ঘটনা এখনো দর্শক দেখছেন ঘটিয়ে চলেছে। এখন তো কন্ট্রোলের বাইরে চলে গেছে বিষয়টা। কিন্তু শুরুটা যেটা হয়েছিল সেটাও কিন্তু সরকারের টনকটা নড়িয়ে দিয়েছিল। সেই ছাত্রদের মুভমেন্ট কিন্তু শেষ পর্যন্ত আছে, এবং এই যে ইউনূসকে সরকার আনার পেছনে ছাত্র মুভমেন্ট যাদের ছিল, নাহিদ ইসলাম বা ওই আসিফ মাহমুদ, যারা দুজন এই মানে কমিটির মধ্যে রয়েছেন, ওই যে সরকার যেটা অন্তর্বর্তী সরকার যেটা গঠিত হয়েছে, তো এদেরই এখন একজনকে এরাই দাবিটা করেছিলেন যে ডক্টর ইউনূসকে দায়িত্ব দিতে হবে। কিন্তু দিলেও তো, আমি তো আগেই বলেছি, এই ডক্টর ইউনূস কিন্তু বেশি দিন টানতে পারবেন না। আর এই ছাত্রদের কন্ট্রোলে দেখবেন বেশি দিন থাকবে না। এবার এই ছাত্রদেরকেই দেখবেন কোন দিন কবে আবার দেখবেন কি হাল করে দিয়েছে, বা জেলে টেলে ভরে দিয়েছে। বা এখন তো জেলে, এখন ডক্টর ইউনূস থাকবেন যতদিন, ততদিন হয়তো জেলে ভরতে পারবে না, কিন্তু অন্যভাবে শায়েস্তা করে দিতে পারে পলিটিক্যাল পার্টি। মানে ওখানকার পলিটিক্যাল পার্টি এতটাই মানে অ্যাগ্রেসিভ, সেখানে যারা সত্যিকারের ছাত্র মুভমেন্ট করছিলেন তারা যে কতদিন টিকবেন, আর ইউনূসের সরকার কতদিন টিকবে, আর ডক্টর ইউনূসই বা কতদিন ওখানে থাকবেন, আর কদিন পরে পালাবেন, এটা দেখার বিষয় রয়েছে। খেল এখন অনেক বাকি বাংলাদেশে, কিন্তু সেটা তো পরের বিষয়। কিন্তু ছাত্রদের যে মুভমেন্ট, একটা প্ল্যাটফর্ম তো তৈরি করে দিয়েছিল হাসিনাকে সবক দেওয়ার জন্য। সেই প্ল্যাটফর্মটা মানে এইরকম হয়ে গেল, এইগুলো যুক্ত হলো বলে। কিন্তু মুভমেন্ট যেটা শুরু করেছিল, কোটা মুভমেন্ট যেটা, সেটা কিন্তু একটা জায়গা তৈরি করে দিয়েছিল হাসিনাকে সবক দেওয়ার ক্ষেত্রে। তো শুভেন্দু অধিকারী, আমি যেটা বুঝতে পারছি, যে ডাক্তার দেওয়ার চেষ্টা করছেন, উনি হয়তো ওইগুলো সবগুলোকে বাদ দিয়ে দিচ্ছেন, বিএনপি, জামাত, র্যাডিক্যাল মুভমেন্ট, ওটাকে বাদ দিয়ে মূল যে মুভমেন্টটা ছিল ছাত্রদের প্রথম থেকে, মানে প্রথম যে কোটা বিরোধী মূল যে মুভমেন্ট, যে মুভমেন্ট একটা সরকারকে নড়াতে পারে, 30% থেকে 5% নামিয়ে দিয়েছিল কোটা। তো সেই ছাত্র সমাজের যে একটা ভূমিকা থাকতে পারে, শুধু বাংলাদেশ না, ছাত্র সমাজের ভূমিকা সরকারি পরিবর্তনের ক্ষেত্রে, মানে শাসককে টলানোর ক্ষেত্রে, এটা একটা পৃথিবীর একটা ইতিহাস আছে। শুধু বাংলাদেশকে নিরিখে ভাবলে হবে না, পৃথিবীর ইতিহাসে আছে যে ছাত্র মুভমেন্ট কতটা ভয়ঙ্কর মুভমেন্ট হতে পারে, কতটা ভয়ঙ্কর মুভমেন্ট হতে পারে। তো আমি জানি না সেই সব মাথায় রেখেই শুভেন্দু অধিকারী এই ডাকটা দিচ্ছেন কিনা, যে ছাত্ররা রাস্তাতে নামুন। ছাত্র সমাজ ব্যানারের, মানে এই পলিটিক্যাল রঙের বাইরে, যেটা ওখানেও হয়েছিল, তখন কিন্তু কালার ছিল না, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, পরে কালার যুক্ত হয়েছে। আবারও আমি দর্শক বলছি, হয়তো ওনাকে বলবেন যে ওনাকের ইন্ধন ছিল, তমকের ইন্ধন ছিল, সব ছিল, কিন্তু একটা কথা অস্বীকার করা যাবে না, যে এইসব র্যাডিক্যাল যুক্তর মধ্যে ছাত্রদের মুভমেন্ট কিন্তু একটা জেনুইন ছিল, পরে সেটা হাইজ্যাক হয়ে গেছিল। কিন্তু যাই হোক, তো এখানে যেটা শুভেন্দু অধিকারী যেটা বক্তব্য, যে এখানেও ওই ব্যানার দরকার নেই, একটা নিরপেক্ষভাবে শুধু মাস মুভমেন্ট, ছাত্র সমাজ মুভমেন্ট করুক, আমরা পাশে আছি। হয়তো কোথাও ফিল করছেন শুভেন্দু অধিকারী, বাংলাদেশের মতো মুভমেন্ট এখানে হবে না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। ওই রকম সহিংস ওইভাবে হয় না এখানে, এখানে গণতান্ত্রিক সিস্টেমই হবে যা হবার। কিন্তু ছাত্ররা যদি সত্যি একটা মুভমেন্ট করতে পারে, এবং তার মধ্যে কোনো পলিটিক্যাল কালার যদি না থাকে, তাহলে সর্বস্তরের মানুষ যোগদান করবে।
সর্বস্তরের মানুষ যোগদান করবেন, তখন আর পলিটিক্যাল ইগো থাকবে না, ওটা ওই কালারের ব্যানার, ওটা সেই কালারের ব্যানার, যাবো না বাবা, এটা থাকবে না। তো এইরকম একটা আলাদা প্ল্যাটফর্ম, যেমন ওখানে একটা প্ল্যাটফর্মকে সামনে রেখে এগিয়েছিল, যদি এইরকম একটা মুভমেন্ট, মাস মুভমেন্ট করা যায় গোটা রাজ্য জুড়ে, যদি কোনো কোনো ক্ষেত্রে একটা ডাক দেওয়া যায়, চলো অমুক জায়গায় অভিযান করব, কোনো আমাদের ব্যানার নেই, একটাই অভিযান, চলো নবান্ন, চলো কালীঘাট, যদি এইরকম একটা ভালো করে প্রিপারেশন নিয়ে সর্বস্তরের মানুষকে একটা টাইম দিয়ে যদি একটা ডাক দেওয়া হয়, কোনো গুলিগালা চালাতে হবে না, ওসব কিছু লাঠিও নিতে হবে না হাতে, শুধু মানুষকে একটা লং মার্চের ডাক দিতে হবে, চলো, নন পলিটিক্যাল ব্যানারে। কিন্তু পলিটিক্যাল ব্যানার হলেই এখন বিভাজন চলে এসছে, যেটা শুভেন্দু অধিকারী বলছেন, আমি বিরোধী দলনেতা হিসেবে পাশে থাকবো, এই নয় যে বিজেপির ব্যানার উনি বলছেন। কিন্তু এই রকম একটা মুভমেন্টের যে প্রয়োজন রয়েছে সেটা যেন কোথাও ফিল করছেন শুভেন্দু অধিকারী, যেটা দেখলাম। এইটা হলে বাকি সব পাশাপাশি এসে এমন একটা পরিস্থিতি, এমন একটা চাপ তৈরি করবে যে শাসকের টনকটা নড়ে যাবে, শাসকের টনকটা নড়ে যাবে। সেই ডাকটাই আমার মনে হচ্ছে কোথাও দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। আমি শেষে আবারও বলবো, গুলিয়ে ফেলবেন না, বাংলাদেশের মুভমেন্ট আমাদের মুভমেন্ট আলাদা, ওখানে যে মুভমেন্ট তার মধ্যে গণতান্ত্রিক মুভমেন্ট নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের এখানকার মুভমেন্ট ওই রকম হয় না, এত উগ্র আমাদের লোকজন নন, উগ্র সমাজ আমাদের এই অংশের মানুষ, যে অংশের মানুষটা পরিবর্তন চাইছে, এই অংশের মানুষের কথা আমি বলছি, তারা কিন্তু এতটা উগ্র না। কিন্তু উগ্রতার দরকার নেই, বোমা বন্দুক দরকার নেই, শুধু লং মার্চ হতে হবে, নবান্নমুখী বা কালীঘাটমুখী, বড় দুটো একটা বড়, শুধু একটা ডাক দেওয়া হোক না ছাত্র সমাজকে সামনে থেকে, কারণ ওদের সাহসটা অনেক বেশি, ওদের সাহসটা অনেকটা বেশি। তবে দর্শক আমি বলবো যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন, এটা কিন্তু হবে, এটা হবে আমাদের রাজ্যে। কতদিন মানুষ সহ্য করবেন? এখন তো নানানভাবে চেপে রয়েছে, তারপরে এদিক সেদিক, এবারে অন্যান্য সব পলিটিক্যাল ইকুয়েশন এমন হয়ে যাচ্ছে, মানুষ বেরোতে পারছেন না, যে এখানে যাবো ওই দলের বিরুদ্ধে চলে যায়, এখানে যাবো ওই দলের বিরুদ্ধে চলে যায়। এখন যদি দল মত নির্বিশেষে ডাক দেওয়া হয় আলাদা একটা প্ল্যাটফর্মে, তখন তার সমস্যা নেই যাওয়াতে, পলিটিক্যাল রং তো লাগবে না। আর সাধারণ মানুষ যদি আবার রাস্তায় নেমে পড়তে পারেন না, কোথায় কোথায় লুকোবেন, মানে সেই জায়গা খুঁজে পাবেন না, কোথায় লুকোবেন। মানুষের মধ্যে ক্ষোভ তো রয়েছে, এটা তো অস্বীকার করার তো কোনো জায়গা নেই। আমাদের রাজ্যের সরকারটা টিকে আছে ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষের তো ক্ষোভ রয়েছে সরকারের বিরুদ্ধে, মানে বেশিরভাগ মানুষের ক্ষোভ রয়েছে। ভোটের পার্সেন্টেজ দেখে হিসেব করলে হবে না যে আমাদের 8% ভোট, ওসব ভেবে লাভ নেই, ও ভোটের মধ্যে কত ফল কত জল সে আমাদের জানা আছে। সামগ্রিকভাবে যে পালস আছে আমাদের রাজ্যের, ম্যাক্সিমাম মানুষের ক্ষোভ রয়েছে এই শাসকের বিরুদ্ধে। আমার মনে হয় শাসকও টের পাচ্ছে, যা সব দেখছে আশপাশ। তো এইরকম একটা লং মার্চ, এইরকম একটা প্ল্যাটফর্ম, এবং সেটাকে অবশ্যই একটু সাপোর্ট করতে হবে। এটা করার ক্ষেত্রে যদি এটা করা যায় না, এই যে ধরুন যারা ডিএ পাচ্ছেন না তারা, ছাত্র যারা চাকরি পাচ্ছেন না, মানে যারা মেধাবী তারা, তারপরে এই যে মেডিকেল কলেজ যারা এরকম, আরো দেখবেন বিভিন্ন পুরো শিক্ষা থেকে চাকরি, পুরো সিস্টেমটাই তো পচে গেছে। তো সর্বস্তরের একে একটা ডাক দিয়ে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে একটা ডাকের প্রয়োজন রয়েছে আমাদের বাংলাতে, একটা ডাকের প্রয়োজন রয়েছে। এখন দেখা যাক সেটা কবে হয় বা আদৌ হয় কিনা। দর্শক বলবেন, যা বলার টোটাল বললাম, ছাত্রী, ওই মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তার এবং শুভেন্দুর ডাক, বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ।